প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। এই এপিসোডে কথা বলবো দুটো বিষয় নিয়ে, এবং দুটো বিষয় পরস্পর বিরোধী, আসলে একই রকম না, বিপরীত ধর্মী, বাট পরস্পরের সঙ্গে গভীরভাবে কানেক্টেড। তাই দুটো বিষয় নিয়ে কথা বলতে হবে এবং সেটিই করছি। এই খবরটি দেশব্যাপী চাউর হয়েছে যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গতকাল 30 জুন ছিল আমাদের অর্থ বিল, আমাদের জাতীয় বাজেট পাশ হলো সংসদে সর্বসম্মতিক্রমে। তো নর্মালি যেটি দেখা গেছে, প্রতি বছর যেটি হয়ে থাকে, বাজেট পাশ হবার পর সেদিনই রাতের বেলা জাতীয় সংসদে একটি পোস্ট বাজেট ডিনার আয়োজন করা হয়। সব সংসদ সদস্যের জন্যে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা নিজে উপস্থিত থাকেন, সরকারি কর্মকর্তারা, ডিগনিটারিজ, গণমাধ্যম কর্মীরাও সেখানে থাকেন। প্রতি বছরের রেওয়াজ এটি। তো এবছর সেটি হলো না। কেন হলো না? প্রধানমন্ত্রী তারেক রহমান সেটি হতে দেননি। কোনো খারাপ উদ্দেশ্যে না, ভালো উদ্দেশ্যে। আর সেই উদ্দেশ্যটি কি? রাষ্ট্রের টাকা বাঁচানো। তো যদি হতো, গতকাল যদি একটি ডিনার হতো, পোস্ট বাজেট ডিনার, তাহলে সেইটিতে খরচ হতো বাংলাদেশের 2.5 কোটি টাকা, 50 লক্ষ টাকারও বেশি খরচ হতো। তো প্রধানমন্ত্রী অর্থ সাশ্রয়ের কথা চিন্তা করে এই রেয়াজের বাইরে এসে গতকালকের ডিনার অনুষ্ঠানটি হতে দেননি। সো এই বিষয়ে তিনি প্রশংসায় ভাসছেন। দেশের অনেক মানুষ এই বিষয়ে খুশি, তার প্রশংসা করছেন তারা, কারণ তিনি রাষ্ট্রের অর্থ বাঁচিয়েছেন। আর বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে অর্থ বাঁচানো একটি বিশাল ব্যাপার, যেখানে বছরের পর বছর, যুগের পর যুগ আমরা দেখেছি শুধুই রাষ্ট্রীয় অর্থ অপচয় হয়েছে, লোপাট হয়েছে। তো সেইখানে সরকার প্রধানের এরকম চেষ্টা, আন্তরিক চেষ্টা অর্থ বাঁচাবার জন্যে নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কাজ, এবং সেই প্রশংসায় তিনি ভেসেছেন, তাকে ভাসানো হয়েছে, এবং যথাযথভাবে আমি বলবো। আমি নিজেও তার প্রশংসা করছি, এবং আমি যখন নিউজটি জানলাম আমি একটু ভেবেছি বেশ কয়েক মিনিট। আর এইটি জানা গিয়েছিল গতকালই। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানিয়েছিল, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুল ইসলাম জানিয়েছিলেন, তার বরাত দিয়ে, আতিকুল ইসলাম রুমনের বরাত দিয়ে বাসস সেটি জানায়। তো এটি একটি চমৎকার কাজ, এবং আমরা আরও কিছু তথ্য জানতে পেরেছি। সেটি হলো, প্রতি বছর প্রধানমন্ত্রীর কার্যালয়ে 30 থেকে 55 কোটি টাকা কর্মকর্তা কর্মচারীদের আপ্যায়ন ব্যয় আছে। 30 থেকে 55 কোটি টাকা, সোজা কথা না। তো এবার প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেবার পর থেকে আমরা ইতিমধ্যেই গণমাধ্যমে বিষয়গুলো এসেছিল, আমরা জেনেছি। যেমন দুপুরের লাঞ্চের বিষয়টি, সেটি আগে ছিল 800 টাকা পার পার্সন, 800 টাকা খরচ হতো দুপুরের লাঞ্চে কর্মকর্তা কর্মচারীদের জন্য, যেখানে কিনা সরকার প্রধানেরও লাঞ্চ ইনক্লুডেড, তিনিও সেখান থেকেই খান। তো 800 টাকা পার পার্সন, আর লাঞ্চ সরবরাহ করে থাকে, বা অন্যান্য যে কোনো স্ন্যাক্স, এইসব বিষয় সরবরাহ করে থাকে, খাবার দাবারের বিষয়টি মোটা দাগে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। বাট তাদেরকে কিন্তু পে করতে হয়। সরকারি দপ্তরগুলো কিন্তু যখন তারা সেবা দেয় আরেকটি দপ্তরকে, আরেকটি বিভাগকে, সেখানে কস্ট ইনভলভ করলে সেটি কিন্তু তাদের মেটাবার নিয়ম আছে, তাই সেটি কাউন্ট করতে হয় খরচ হিসেবেই। তো 800 টাকা খরচ হতো পার পার্সন, পার হেড। তো প্রধানমন্ত্রী তারেক রহমান সেই খরচ কমিয়ে নিয়ে এসেছেন 150 টাকায়। দুপুরের খাবারে এখন কর্মকর্তা কর্মচারীদের, ইনক্লুডিং দ্য পিএম, তারেক রহমান নিজেও সেখানে খান। দুপুরের খাবারের খরচ ধরা হয়েছে 150 টাকা। 150 টাকায় যা খাবার পাওয়া যায় তাই তাদের খেতে হবে। একদিনের মেনিউ আমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল গণমাধ্যমে, আমরা সেখানে দেখেছিলাম। সেটি ছিল চিংড়ি মাছ দিয়ে, কুচো চিংড়ি দিয়ে লাউ, ডিম কারি, আর যেন কি ছিল একটি ভর্তা বা ভাজি, এরকম কিছু। তো 150 টাকা, অর্থাৎ 150 টাকা যা পাওয়া যায় তাই তাদের খেতে হবে। তো এইটি একটি চমৎকার উদ্যোগ, কারণ এই গরিব রাষ্ট্রের জনগণের অর্থের, ট্যাক্সের টাকায় বিলাসিতা করবার কারো কোনো সুযোগ নেই, যদিও এটি বছরের পর বছর, যুগ যুগ ধরে চলেছে। তো প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কাজগুলো বরাবরই প্রশংসা পাচ্ছে, এবং তিনি অনাড়ম্বর জীবনযাপন করছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি তার গেট আপ থেকে শুরু করে অন্য অনেক কিছুতেই।
প্রোটোকলে তিনি সংযত হয়েছেন, সতর্ক হয়েছেন, অনেক কম প্রোটোকল নিয়ে চলাফেরা করেন এবং রাস্তা আটকে দেন না। এটি আমরা শুনছি না যে প্রধানমন্ত্রীর গাড়ি যাচ্ছিল কাল, সেই জন্য রাস্তা আটকে গিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে 3 ঘন্টা ব্যাপী একটি ট্রাফিক জ্যাম ঢাকাবাসী উপহার পেয়েছে, সেগুলো কিন্তু আমরা শুনছি না। তো এগুলো চমৎকার বিষয়, প্রশংসা করবার মতো বিষয়। আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হই যখন এই ছোটো ছোটো কাজগুলো তিনি করেন। তো আমি জানি অনেকেই এখনই বলবেন যে না এগুলো করলে কি হবে, আরও অনেক কিছু ঠিকঠাক করছেন না। হ্যাঁ, সেই জায়গাগুলো তো আমি আপনাদের সঙ্গে একমত, প্রশংসা করছি ভালো কাজগুলোর, আর নিন্দা করছি, সমালোচনা করছি অনেক কাজের যেগুলো তিনি করা উচিত ছিল কিন্তু করেননি। যেমন তার আহ্বানে লক্ষ লক্ষ মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। কেন? তিনি বলেছিলেন যে আপনারা জুলাই সনদকে ঊর্ধ্বে তুলে ধরুন, গণভোটে হ্যাঁ ভোট দিন, এই আহ্বান তিনি জানিয়েছিলেন। তার কথায় বিশ্বাস করে বিএনপি কর্মীরাও হয়তো অনেকে ভোট দিতেন না যদি তিনি এইসব কথা না বলতেন। কারণ আমরা দেখেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুগ যুগ ধরে বিএনপি করেছে এমন অনেককে আমি অন্য দলে ভোট দিতে দেখেছি। জামায়াতকে ভোট দিয়েছে অনেকে, আমার আত্মীয়দের মধ্যে অনেককে আমি দেখেছি। তারা ডাই হার্ড বিএনপি সাপোর্টার এবং বিএনপি অ্যাক্টিভিস্ট ছিলেন, কিন্তু তারা বিশেষভাবে ছাত্র দল এবং যুব দলের চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে, তারা সৎ মানুষ, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি করা লোক, সো তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল এইসব পছন্দ করবার মানুষ না তারা। তাই অনেকেই জামায়াতে ভোট দিয়েছেন, আমি ব্যক্তিগতভাবে জানি বিষয়গুলো। তো তাই তারেক রহমান যখন আহ্বান জানিয়েছিলেন গণভোটকে জয়যুক্ত করবার জন্য হ্যাঁ ভোট, তখন অনেকেই খুশি হয়েছিলেন যে তিনি জুলাই যুদ্ধকে এবং জুলাই অভ্যুত্থানকে, জুলাই আন্দোলনকে ঊর্ধ্বে তুলে ধরছেন এবং সেটিকে মূল্যায়ন করছেন। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে আমরা দেখেছি ভিন্ন পরিস্থিতি। যখন তারা সরকার গঠন করলেন ব্রুট মেজরিটি পেয়ে, তাদের চেহারা পাল্টে গেল। প্রধানমন্ত্রী তারেক রহমান তার সে কথায় আর থাকলেন না, তার নেতারা সব এলোমেলো কথা বলতে থাকলেন, যা কিনা অনেকটা জুলাই অভ্যুত্থানকে ব্যঙ্গ করবার সামিল তাদের কথাবার্তা। তো ওইসব ইস্যুতে আমরা প্রতিবাদ জারি রাখবো, সমালোচনা চলতে থাকবে, কিন্তু পাশাপাশি সরকার প্রধান হিসাবে জনাব তারেক রহমানের ভালো কাজগুলোর প্রশংসা করব। শুধু তিনি না, তার দলের অন্য কেউ যদি ভালো কথা বলেন, ভালো কাজ করেন, যেমন হুইপ নিজানের কথা যদি বলি, তিনি চমৎকার কিছু বক্তব্য রাখছেন আজকাল, যা দেশের স্বার্থেই যাচ্ছে। আমি মনে করি দলের স্বার্থে যাচ্ছে না, দেশের স্বার্থে যাচ্ছে, এবং সেটির আমরা প্রশংসা করি। এবং সম্প্রতি দেখলাম আমাদের বিএনপি সংসদ সদস্য রেজা কিবরিয়া, অর্থনীতিবিদ, তিনিও বক্তব্য রাখলেন বিএনপির সংসদ সদস্য হয়েও যেসব কথা তিনি বললেন দলের পক্ষে যায়নি, দেশের পক্ষে গেছে। তো এই জাতীয় উদ্যোগগুলো, এই জাতীয় ছোট ছোট ভালো কাজগুলোর প্রশংসা আমাদের করতে হবে। সো তাই আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করছি অন্তরের অন্তঃস্থল থেকে। তিনি চমৎকার একটি কাজ করেছেন, আমাদের অর্ধ কোটি টাকা বাঁচিয়ে দিয়েছেন, এবং তার অন্যান্য সমন্বিত যে কাজগুলো কৃচ্ছ সাধন করবার জন্য খরচ কমানো, প্রশংসনীয় সেগুলো। তো আরেকটি তথ্য দিয়ে রাখি, প্রতি বছর গড়ে 30 থেকে 55 কোটি টাকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপ্যায়ন বাবদ খরচ হতো। আর এই সরকার ক্ষমতা নিয়েছে 4 মাসের মতো হলো। তো এই 4 মাসে 5 মাস আসলে, তো এই 5 মাসের মধ্যে গত মাসে জুনে খরচ হয়েছে 12 লক্ষ টাকা এক মাসে। তো এটি বিশাল খরচ না, কারণ অতীতের এক বছরের 30 কোটি থেকে 55 কোটির সঙ্গে এটি মেলালে জুন মাসে 12 লক্ষ টাকা, 12 লক্ষ সামথিং, 69 টাকা বা এরকম খরচ হয়েছে। তো গত মাসগুলোতে বোধহয় এরকমই খরচ হয়েছে, তো অনেক কম আগের তুলনায়। তো এইটি দীর্ঘমেয়াদে ভালো ফল দেবে, এবং আমি মনে করি এই রেওয়াজ আস্তে আস্তে অন্য সব জায়গায় চালু করতে হবে। যেখানে যেখানে সরকারি টাকার অপচয় হচ্ছে, অর্থ লোপাট হচ্ছে, সেখানে কৃচ্ছ সাধন করতে হবে এবং টাকার ব্যয়টি জবাবদিহিতার আওতায় আসতে হবে। এবং এটি প্রধানমন্ত্রীকে দিয়ে শুরু হয়েছে, এটি একটি চমৎকার শুরু আমি মনে করি। সো এই তো গেল ভালো দিক। তার এই ছোটো ছোটো ভালো দিকগুলো হয়তো তাকে মহান করছে, অনেকের চোখে মহিয়ান করছে, ঠিক আছে, কিন্তু পাশাপাশি এমন কিছু কাজ তার দলের নেতাকর্মীরা করছেন যেটি তাকে ডুবাচ্ছে, এবং তিনি যে লাভ করছেন, লাভ থেকে যে গুড় পাচ্ছেন, সেই গুড় পিঁপড়া খাচ্ছে। সো একটি ছোট্ট উদাহরণ দিব, প্রতিদিন এরকম উদাহরণ অসংখ্য আমাদের সামনে আসে। আজ যে উদাহরণটি দিব, আজ ছিল বুধবার 1 জুলাই। আজ নারায়ণগঞ্জে যেই ঘটনাটি ঘটে গেল, প্রিয় দর্শক শ্রোতা, নারায়ণগঞ্জে বিএনপি জামায়াতের জোট সরকার যখন ক্ষমতায় 2001 থেকে 6, তখন আমাদের অনেকেরই মনে আছে মমিনুল্লাহ ডেভিডের কথা আমরা অনেকেই ভুলিনি। ডেভিড ছিলেন একজন ক্রিকেটার, পরে বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং যুক্ত হয়ে ধীরে ধীরে সরকারি ক্ষমতা কাজে লাগিয়ে
মনস্টার হয়ে ওঠেন ডেভিড। তার নামে 31টি মামলা ছিল এবং অবশেষে বিএনপিরই সৃষ্ট র্যাবের সঙ্গে তথাকথিত ক্রসফায়ারে ডেভিড কিন্তু নিহত হন এবং সেটি ছিল 2004 সালের 24 নভেম্বর। তো সেই মমিনুল্লাহ ডেভিডের ভাই মাহবুবুল্লাহ তপন এখন বিএনপির রাজনীতি করেন নারায়ণগঞ্জ শহরে। তিনি মহানগর বিএনপির সদস্য খুব সম্ভবত। তো তিনি অভিযোগ উঠেছে সিটি বন্ধন পরিবহন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর দেলোয়ার হোসেন অভিযোগ করেছেন যে দীর্ঘদিন ধরে তারা চাপে আছেন চাঁদা সংক্রান্ত বিষয়ে, পরিবহন খাতে যে চাঁদাবাজি চলছে। তো সম্প্রতি একটি বাস মালিকের কাছে 5 লক্ষ টাকা সরাসরি চাঁদা দাবি করেন এই তপন, মাহবুবুল্লাহ তপন, নিহত ডেভিডের ভাই। তো তপন 5 লক্ষ টাকা চাঁদাবাজি করেন এবং চাঁদা না পেয়ে আজ বুধবার মিশনপাড়া এলাকায় নারায়ণগঞ্জ শহরের একটি বাস আটকে দেন। তো চেষ্টা চরিত্র করেও সেই বাস কোম্পানির মালিকেরা সেই বাসটি উদ্ধার করতে পারেনি। প্রশাসনের সাহায্য নিয়েও তারা যখন পত্রিকাগুলো রিপোর্ট করছিল সেই সময় পর্যন্ত বাসটি উদ্ধার হয়নি। তো শুধু তাই না, বাস আটকে রেখেছেন এবং বাসের কিছু শ্রমিককে মারধর করা হয়েছে, তপনের লোকেরা মারধর করেছেন। এরই প্রতিবাদে আজ দুপুর থেকে পুরো নারায়ণগঞ্জ তারা অচল করে দেন। নারায়ণগঞ্জে বাস চলাচল বন্ধ হয়ে যায় এবং মালিক শ্রমিকরা বিভিন্ন পরিবহন কোম্পানির তারা হরতাল শুরু করেন, পরিবহন ধর্মঘট শুরু করেন দুপুর থেকে। যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ঢাকা এবং নারায়ণগঞ্জের রুটটি বাংলাদেশের ব্যস্ততম রুটগুলোর মধ্যে একটি। তো এই রুটে যাতায়াতকারী শিক্ষার্থী, অফিস গোয়িং যাত্রী, সাধারণ যাত্রী তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় এবং তাদের অনেক অতিরিক্ত টাকা খরচ করে অন্যান্য বিকল্প যানবাহন ব্যবহার করে যাতায়াত করতে হয় এই রুটে। সো ঘন্টার পর ঘন্টা সেই ধর্মঘট চলে। শোনা গিয়েছে বিকেলের দিকে নারায়ণগঞ্জ 5 আসনের এমপি আবুল কালাম, জনাব আবুল কালামের ছেলে আবুল কাউসার আশা, তার হস্তক্ষেপে তিনি অঙ্গীকার করেন এই আন্দোলনরত মালিক এবং শ্রমিকদের সঙ্গে যে যা ঘটেছে বিএনপি সদস্য তপন যা করেছে এই বিষয়ে তদন্ত হবে, ব্যবস্থা নেওয়া হবে। এই আশ্বাসে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে ধর্মঘটটি একটি অবস্থায় এসেছে। সো এখন এই ঘটনা কিন্তু পুরো নারায়ণগঞ্জে সীমিত থাকেনি, এই ঘটনা এখন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এখন বাংলাদেশ মানে কিন্তু সারা দুনিয়া, কারণ বাংলাদেশের লোক আছে সারা দুনিয়ায়। দেশের মানুষ তো জেনেছেনই, যেখানে যেখানে বাংলাদেশি ডায়াসপোরা আছে বিদেশে, তারাও জেনেছেন যে বিএনপির চাঁদাবাজির জন্য নারায়ণগঞ্জ জেলায় কয়েক ঘন্টার জন্য দুপুর থেকে সন্ধ্যা অবধি পরিবহন মালিক শ্রমিকরা ধর্মঘট ডেকেছে এবং একটি সফল ধর্মঘট হয়েছে এক বিএনপি সদস্যের চাঁদাবাজির জন্য। আর যখনই তপনের নাম আসবে তখনই ডেভিডের নাম আসছে। আর মানুষ কিন্তু আবার 22 বছর আগে ফিরে যাচ্ছে। ডেভিড কিভাবে বিএনপির রাজনীতির হাত ধরে মনস্টার হয়ে উঠেছিলেন, তার বিরুদ্ধে 31টি মামলা হয়েছিল, সরকার বাধ্য হয়েছিল র্যাব দিয়ে তাকে জয় বাংলা করতে এবং করাও হয়েছে। তো তারপর ডেভিডের ভাই আবার সেই অবস্থানে চলে আসলেন, এটি একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন আমাদের সামনে রাখে। যেই ডেভিডকে তাদের র্যাবের সহযোগিতা নিয়ে তথাকথিত ক্রসফায়ারে দিতে হয়েছিল, সেই ডেভিডের ভাই আবার বিএনপি রাজনীতিতে হাঁটি হাঁটি পা পা করে এসে আজকের অবস্থানে চলে এসেছেন, যেখানে তিনি একটি বাসের কাছে, বাস মালিকের কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করতে পারেন। সে পরিস্থিতি কিভাবে হলো? বিএনপির নেতৃস্থানীয়রা অবগত ছিলেন না এই বিষয়টিতে, তাদের হাত ধরেই হতে হয়েছে। আজ তপন যে জায়গায় আছেন, নিজে থেকে এই জায়গায় চলে আসেননি, আশ্রয় প্রশ্রয় পেয়েছেন মূল দলের। তো এই বিষয়গুলো প্রধানমন্ত্রী তারেক রহমানকে নজরে রাখতে হবে, না হলে তিনি যেই গুড় সঞ্চয় করছেন বিভিন্ন জায়গায় কৃচ্ছ সাধন করে, নিজে আর অনাড়ম্বর জীবনযাপন করে, সেগুলো থেকে তিনি বেনিফিট পাবেন না। কারণ এই ঘটনাগুলো সব বেনিফিটকে ম্লান করে দিচ্ছে, তুচ্ছ করে দিচ্ছে। সো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান যদি প্রত্যেক দিন স্যুট পরে চলাফেরা করেন, আমাদের কোনো আপত্তি নেই এবং আমরা সেটা নিয়ে সমালোচনা করব না। হ্যাঁ, তিনি অনাড়ম্বর জীবনযাপন করলে আমরা খুশি হব, সন্তুষ্ট হব, প্রশংসা করব। কিন্তু সেটি না করলে আমাদের তেমন বিরাট ক্ষতি হবে না। কিন্তু চাঁদাবাজি বন্ধ করতে না পারলে, টেন্ডারবাজি বন্ধ করতে না পারলে, দখল বাণিজ্য বন্ধ করতে না পারলে, সম্প্রতি নারায়ণগঞ্জের ঘটনা, প্রিয় দর্শক শ্রোতা, নারায়ণগঞ্জের এমপি আজহারুল ইসলাম মান্নানের কথা বলছি। সেই মান্নানের ছেলে, সম্প্রতি তাকে ডিবি গ্রেপ্তার করে নিয়ে যেসব নাটক করা হলো, তো সেইগুলো আমরা কিন্তু এখনো ভুলিনি। সে আবার 1 সপ্তাহ না দিতে আবার নারায়ণগঞ্জে এই কাহিনী। তো এখন নারায়ণগঞ্জ, কালকে আবার অন্য জেলায় হবে, পরশু অন্য বিভাগে হবে, চলতেই থাকবে, কিন্তু প্রতিনিয়তই চলছে।
সো এগুলো কোনো ভালো কথা না। শক্ত হাতে এগুলো দমন করতে হবে প্রধানমন্ত্রীকে, না হলে সব অর্জন শেষ হয়ে যাবে। তার নিজস্ব ব্যক্তিগত অনাড়ম্বর জীবনযাপনে কিচ্ছু লাভ হবে না, আমাদের কোনো লাভ হবে না, তার দলেরও কোনো লাভ হবে না। তাই এই বিষয়গুলোকে শক্ত হাতে দমন করতে হবে। শক্ত হাতে মানে শক্ত হাতে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।